আসসালামু আলাইকুম দর্শক। লন্ডন থেকে স্বাগত জানাচ্ছি আমি কাজী হেমায়েতুদ্দিন মিশন এবং সমসাময়িক বাংলাদেশের রাজনীতি এবং ভূরাজনীতি নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় আজকে অতিথি হিসাবে আছেন মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। শেখ হাসিনা ঘোষণা করেছেন রয়টার্সের প্রতিনিধির সঙ্গে একটি টেলিফোনিক ইন্টারভিউতে তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে এবছরের এই ডিসেম্বর মাসের মধ্যে তিনি দেশে ফিরছেন। আজকের আলোচনার বিষয় যে তার এই ঘোষণা, এটা হিসাব কষা ঝুঁকি নাকি সমঝোতার অঙ্ক, নাকি তিনি আবার তার ঘোষণা থেকে পিছিয়ে যাবেন, এই বিষয়টা নিয়ে এখন আমরা আলোচনা করব। দেখুন, ফাঁসির দড়ি তার মাথার উপর ঝুলছে। মৃত্যুদণ্ডের রায় আদালতে ঘোষিত হয়ে গেছে গত নভেম্বরে। আর ঠিক এই অবস্থায় দিল্লির নির্বাসন থেকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করলেন তিনি দেশে ফিরছেন। শুধু ফিরছেন না, নিজেই তিনি আদালতে গিয়ে আত্মসমর্পণ করবেন আর সঙ্গে নিয়ে যাবেন তার দলের সেই সব নেতাকে যারা এখনো দেশের বাইরে থাকতে বাধ্য হয়ে আছেন। রয়টার্সকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা স্পষ্ট করে বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যেই তিনি বাংলাদেশে ফিরবেন। প্রশ্ন হচ্ছে, এটা কি নিরুপায় হয়ে নেওয়া একটা মরিয়া সিদ্ধান্ত, নাকি এর পেছনে আছে হিসাব কষা এক রাজনৈতিক বাজি? তিনি কি সত্যিই মৃত্যুদণ্ডের ঝুঁকি নিয়ে ফিরছেন, নাকি ভারত আর আমেরিকার সঙ্গে কোনো অদৃশ্য সমঝোতা তাকে আশ্বস্ত করেছে? আর যদি সমঝোতা নাও হয়ে থাকে, তাহলে দেশে ফিরে তার সামনে কি অপেক্ষা করছে? তারেক রহমানের সরকার তাকে নিয়ে ঠিক কি করবে? আজকের এই বিশ্লেষণে আমরা এই প্রশ্নগুলোর প্রতিটি দিক ধরে ধরে দেখব। একদম শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। রয়টার্সকে কি বললেন শেখ হাসিনা, সেই কথাটা প্রথমে বলি। গত বৃহস্পতিবার রাত্রে যুক্তরাজ্য ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন তিনি এবং আওয়ামী লীগের অন্য নেতারা স্বেচ্ছায় দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তার নিজের ভাষায়, আমাকে ফিরতেই হবে, আমার দলের নেতা কর্মীদের ওপর ভয়াবহ দমন পীড়ন চালানো হচ্ছে। আরও বলেছেন, আমি ফিরলে ওরা হয়তো আমাকে গ্রেপ্তার করবে, মেরেও ফেলতে পারে, তবু আমাকে যেতে হবে। এটা প্রথমবার নয় যে তিনি দেশে ফেরার কথা বলেছেন। এর আগে গত জুন মাসে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সব বাধা আর সব চক্রান্ত পেরিয়ে আমি এই বছরের মধ্যেই দেশে ফিরব। তখন তিনি নির্দিষ্ট কোনো তারিখ কিন্তু বলেননি। কিন্তু রয়টার্সের এই সাক্ষাৎকারে প্রথমবার তিনি একটা সময়সীমা বেঁধে দিয়েছেন, ডিসেম্বর। খেয়াল করার বিষয়, এই দুই সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেছেন এটা তার ব্যক্তিগত ক্ষমতার লড়াই নয়, বরং তার ভাষায় গণতন্ত্র পুনরুদ্ধার করা এবং মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার লড়াই এটা। তিনি এটাও স্পষ্ট করেছেন কোনো গোপন সমঝোতার আশ্রয় তিনি নেননি, বরং চক্রান্ত পেরিয়ে ফেরার কথা বলে তিনি নিজেকে উপস্থাপন করেছেন এক আপোষহীন নেত্রী হিসেবে। তিনি ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করে ফিরছেন, কোনো ডিলের সুবিধাভোগী হিসেবে নয়। এখন প্রশ্ন হলো,
এই ঘোষণার পেছনের বাস্তবতাটা কি? এটা কি সত্যিই হিসাব কষা ঝুঁকি? প্রথমেই দেখে নেওয়া যাক শেখ হাসিনার সামনে বর্তমানে বাংলাদেশে ঠিক কী পরিস্থিতি অপেক্ষা করে আছে। গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন। 2024 সালের জুলাই আগস্ট অভ্যুত্থানে 1400 মানুষের মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তার বিরুদ্ধে। এই 1400 মানুষের মৃত্যু নিয়ে এটা যে কথার কথা এবং এর পেছনে যে বাস্তবিক কোনো সংখ্যার সাথে তার কোনো মিল নেই, সেটা তার উকিল লন্ডনের ডাউটি স্ট্রিটের তিনি তাদের সংস্থার পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে, চিঠি দিয়ে রাষ্ট্রসংঘকে, যে রাষ্ট্রসংঘ এই হিসাবটা দিয়েছিল তাদের রিপোর্টে, এবং সেই রিপোর্টের ভিত্তিতে অন্ধের মতো তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে 1400 মানুষের মৃত্যু ঘটানোর অভিযোগে। এছাড়া একটি ভূমি বরাদ্দ দুর্নীতির মামলায়ও তাকে 21 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তার দল আওয়ামী লীগ বাংলাদেশে রাজনৈতিকভাবে নিষিদ্ধ, আর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতেই পারেনি, তাকে নিতে দেয়া হয়নি। সেই নির্বাচনে বিএনপি 2/3 বেশি আসনে বিশাল জয় পেয়েছে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে। এই প্রেক্ষাপটে দেশে ফেরার মানে হলো সরাসরি ফাঁসির মঞ্চে হেঁটে যাওয়া। বিশেষ করে নাহিদ ইসলাম মানে এনসিপির নেতৃত্ব, তারা এই কথা একদম ঘোষণা করে বলছে। অল্প বয়স তো, তাদের ছটফটানিটা বেশি। আর জামাতে ইসলামী তারা এইটাই চায়, তাদের যে যুদ্ধবিরোধী যে ভূমিকা ছিল, যুদ্ধ অপরাধীর ভূমিকায় তাদের কয়েকজনের মৃত্যুদণ্ড হয়েছে, সুতরাং তারা হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে সেই মৃত্যুদণ্ডের প্রতিশোধ নেবে। এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। তাহলে কেন শেখ হাসিনা এই ঘোষণাটা করলেন? এখানে কয়েকটা সম্ভাব্য ব্যাখ্যা আছে। প্রথমত, দলকে বাঁচিয়ে রাখার তাগিদ, আওয়ামী লীগ নিষিদ্ধ, নেতৃত্ব ছত্রভঙ্গ, তরুণ কর্মীরা হতাশ, দেশের মধ্যে কর্মীরা সরকারি দমন পীড়নের মুখোমুখি। এই অবস্থায় নেত্রীর আত্মত্যাগের এই ঘোষণা নাটকীয় তো বটেই, তবে দলের ভেতরে মোরাল বুস্টার হিসেবে যে কাজ করবে সেটা কিন্তু পরিষ্কার হয়ে উঠেছে। এটা এক ধরনের মার্টিয়ার ন্যারেটিভ বা শহীদ সুলভ ভাবমূর্তি তৈরির চেষ্টা, এবং সেই চেষ্টা দেখে ভয় পেয়ে গেছে কিন্তু বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো, যারা এখন করে কমে খাচ্ছে। শেখ হাসিনার এই যে সিদ্ধান্ত ভবিষ্যতে দলের রাজনৈতিক পুনর্বাসনের পথ একদম পরিষ্কার করে দেবে, প্রস্তুত করবে, এটা সবাই বলছে, তার বিরোধীরাও। দ্বিতীয়ত, তিনি নিজেই বলছেন তার দলীয় নেতাকর্মীদের ওপর দমন পীড়নের কথা। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর দৃষ্টিও আকর্ষণ করলেন এবং পশ্চিমা সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টাও করেছেন, যারা 2024-এ তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্রমূলক অভ্যুত্থান ঘটিয়ে তার পতন ঘটিয়েছিল। এর ফলে বাংলাদেশ সরকারের ওপর একটা মানবাধিকার চাপ শেখ হাসিনা তৈরি করে দিলেন তার ফেরার ঘোষণার মধ্য দিয়ে। তৃতীয়ত, এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর আগেও তিনি একবার একটা প্রত্যাবর্তনের তারিখ নিয়ে আভাস দিয়েছিলেন, কিন্তু তিনি পরে সেই তারিখে যাননি। তাই ডিসেম্বরের এই ঘোষণাকেও কোনো বিশ্লেষক বাস্তব পরিকল্পনার বদলে রাজনৈতিক কৌশল বলে দেখছেন। দলকে সক্রিয় রাখার একটা উপায়
হিসেবে দেখছেন, যার বাস্তবায়ন সময়ের সঙ্গে পিছিয়ে যেতেও পারে এমন সম্ভাবনার কথা তারা বলছেন। তাহলে কি এটা পুরোপুরি আর একটা পিছিয়ে যাওয়ার প্রতিশ্রুতি হবে? আগের মতো হতে পারে, কিন্তু তার সম্ভাবনা এবার খুবই কম। কারণ এই প্রথম তিনি নির্দিষ্ট মাসের কথা বলেছেন, শুধু বছরের কথা নয়। আর এটাই তৈরি করেছে একটা বড় প্রশ্ন। এবং সব হিসাব মিলিয়ে এবার দেখা যাচ্ছে যে তাকে ফিরতেই হবে এবং তিনি ফিরবেন। এই ফেরাটা কি কোনো পরাশক্তির সঙ্গে সমঝোতা করে? সেই জটিল প্রশ্নটিতে এবার আসি। শেখ হাসিনা কি ভারত বা আমেরিকার সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছেছেন? প্রথমেই বলে রাখি, প্রকাশ্যে এমন কোনো সমঝোতার কোনো প্রমাণ নেই। তার কথা হয়ে থাকতে পারে ফর্মালি কোনো কথা হয়েছে, সেটা কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক কথা হয়েছে এমন প্রমাণ নেই, কেউ বলেনি। শেখ হাসিনা নিজে বারবার এই ধরনের ইঙ্গিত অস্বীকার করেছেন। এনডিটিভি দেয়া সাক্ষাৎকারে, মানে জুন মাসে যে সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন তিনি কোনো গোপন ডিল করেন না, গোপন ডিল তিনি প্রত্যাখ্যান করেন। এবং তিনি ন্যায় বিচার ও আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। অর্থাৎ প্রকাশ্য বয়ানে তিনি নিজেকে কোনো সমঝোতার সুবিধাভোগী হিসেবে নয়, বরং ষড়যন্ত্রের শিকার হিসেবে তুলে ধরেছেন এবং ধরছেন। কিন্তু রাজনীতিতে প্রকাশ্য বয়ান আর প্রকৃত হিসাব সবসময় একরকম হয় না। তাই এবার দেখা যাক, যদি কোনো নিঃশব্দ সমঝোতা থেকেও থাকে, তার সম্ভাব্য রূপ কি হতে পারে এবং কেন এই তিন পক্ষের প্রত্যেকের জন্যেই এমন একটা সমঝোতা লাভজনক হতে পারে। কোন কোন পক্ষ? তিনটে পক্ষের প্রথম পক্ষ ভারত। ভারতের দৃষ্টিকোণ থেকে দেখুন, শেখ হাসিনা গত 2 বছর ধরে দিল্লিতে আশ্রিত। এই আশ্রয় ভারতের জন্য একটা, অনেকে বলেন যে কূটনৈতিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। আদতে ভারত কিন্তু সেটা মনে করে না। ভারত, শেখ হাসিনা তো মাত্র 2 বছর এসছেন, দালাই লামার বহু বছর, কয়েক দশক ধরে ভারতে আছেন। ভারতে তিনি শুধু নন, বিরাট সংখ্যক তিব্বতীরা আছেন। ভারত বোঝা বলে তাদের মনে করে না। বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েনের প্রধান কারণ হিসেবে কেউ কেউ বলেন শেখ হাসিনার উপস্থিতি নাকি ভারত বাংলাদেশ সম্পর্ককে তিক্ত করেছে বর্তমানে। আদতে তা নয়। তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর ভারত দ্রুত সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করেছে। মোদি নিজে তারেক রহমানকে নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানিয়ে ভারতে যত দ্রুত সম্ভব সফর করার আমন্ত্রণ জানিয়েছেন। এছাড়া অনেকেই বলেন যে তারেক রহমানের 17 বছর পর লন্ডন থেকে চলে আসা বাংলাদেশে, তার পেছনেও ভারতের একটা বড় ভূমিকা আছে। কিন্তু ভারতের জন্য ভারতকে বারবার মোহাম্মদ ইউনূসের সরকার, তারেক রহমানের সরকার বারবার বলছে তাকে ফেরত দেওয়ার কথা, শেখ হাসিনাকে। ভারত প্রত্যাবর্তনের দাবি জানাচ্ছে। ভারত তা মানেই নি। ভারত সরাসরি তাকে মৃত্যুদণ্ডের মুখে ঠেলে দিয়ে ফেলাটা ভারতের জন্য কূটনৈতিক ও রাজনৈতিক এই দুই ভাবমূর্তির প্রশ্নে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ 25 বছর ধরে ভারত আওয়ামী লীগ সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। তাই ভারতের আদর্শ ফলাফল, ভারতের আদর্শ কি, হাসিনা নিজে স্বেচ্ছায় যদি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন, তার দলের কথা বাংলাদেশের কথা ভেবে ভারত সেটাই মেনে নেবে। কিন্তু সে সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকে। ভারত নিজে প্রত্যর্পণ করবে না, সেটা মানবেই না। সুতরাং শেখ হাসিনা নিজে সিদ্ধান্ত নিয়ে যদি যেতে চান,
ভারত আপত্তি করবে না। এবার আমেরিকার দৃষ্টিকোণ থেকে দেখুন, ওয়াশিংটনের আগ্রহ মূলত বাংলাদেশে একটা গণতান্ত্রিক স্থিতিশীলতা আর মানবাধিকার পরিস্থিতি নিয়ে। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাটকীয় মৃত্যুদণ্ড কার্যকর হলে সেটা আমেরিকার জন্য প্রবল অস্বস্তির কারণ হতে পারে। সারা পৃথিবীতে আমেরিকার একটা দুর্নাম আবার নতুন করে হবে এই ব্যাপারটার জন্য, বিশেষ করে যখন শেখ হাসিনার বিচার প্রক্রিয়াটি তার অনুপস্থিতিতে সম্পন্ন হয়েছে এবং বহু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পর্যন্ত এই বিচার অস্বচ্ছ ছিল এই নিয়ে প্রশ্ন তুলেছে। আর তারেক রহমান সরকারের দৃষ্টিকোণ থেকে দেখুন, হাসিনাকে ভারতে বসে থাকতে দেয়া মানে প্রতিদিন একটি রাজনৈতিক ক্ষত এবং বিরোধীদের আক্রমণের মুখোমুখি হওয়া। আর তাকে দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনাটা এই সরকারকে বৈধতা দিতে পারে, কিন্তু ভারতের কাছ থেকে জোর করে প্রত্যর্পণ আদায় করা কূটনৈতিকভাবে কঠিন। প্রায় 2 বছর ধরে বহু নোট, ভার্বাল আর ফর্মাল রিকোয়েস্ট পাঠিয়েও ভারত কোনো নির্দিষ্ট জবাব দেয়নি, শুধু বলেছে বিষয়টি পরীক্ষা করা হচ্ছে। এখন শেখ হাসিনা দেশে ফিরলে তারেক রহমান তাকে যে অভিযোগ, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেই অভিযোগ কিন্তু তিনি অস্বীকার করতে পারবেন। এই 3 পক্ষের স্বার্থ যদি একটা বিন্দুতে মেলে, তাহলে সেই বিন্দুটা হয় যে হাসিনা স্বেচ্ছায় ফেরার ঘোষণা দিয়েছেন। এতে ভারতের ওপর থেকে প্রত্যর্পণের রাজনৈতিক চাপ কমে। বাংলাদেশ সরকারও আবার দাবি করতে পারে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করছে, আর শেখ হাসিনা নিজেকে উপস্থাপন করতে পারেন এক আপসহীন নেত্রী হিসেবে যিনি স্বেচ্ছায় দেশে ফিরছেন। তিনি কিন্তু স্বেচ্ছায় ভারতে আসেননি চলে। 2024-এ বাংলাদেশের সেনার তত্ত্বাবধানে সেনা তাকে তার জীবন বাঁচাতে ভারতে পাঠিয়ে দিয়েছে। সুতরাং শেখ হাসিনা নিজের ইচ্ছায় আসেননি, কিন্তু নিজের ইচ্ছায় এখন দেশে ফিরছেন, বিচারের মুখোমুখি হচ্ছেন। এটা কোনো প্রমাণিত ষড়যন্ত্র তত্ত্ব নয়, কিন্তু সবার স্বার্থের এই কাকতালীয় মিল অগ্রাহ্য করার মতো নয়। তবে এখানে একটা বড় কিন্তু আছে। যদি এমন কোনো সমঝোতা সত্যি হয়ে থাকে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তটা হবে মৃত্যুদণ্ড কার্যকর না হওয়ার নিশ্চয়তা। আর এই ধরনের নিশ্চয়তা বাংলাদেশ সরকার প্রকাশ্যে দেয়নি, দিতে পারে না, সে অধিকারও তার এই মুহূর্তে নেই। বরং বিরোধী দল এনসিপির নেতা নাহিদ ইসলাম, জামাতে ইসলামী, তারা প্রকাশ্যে বলছেন হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করা উচিত। এই বাস্তবতাও সমঝোতা তত্ত্বকে দুর্বল করে দেয়। তাহলে সমঝোতা না থাকলে ঝুঁকি কতটা, সেটা এবার দেখা যাক। এবার ধরা যাক কোনো সমঝোতা হয়নি ভারতের সাথে, আমেরিকার সাথে, তাহলে দেশে ফিরলে শেখ হাসিনার সামনে ঠিক কী অপেক্ষা করবে? প্রথম বাস্তবতা, তিনি বিমান থেকে নামার সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার হবেনই। এটা কোনো অনুমান নয়, এটা আইনি বাস্তবতা। তার বিরুদ্ধে সক্রিয় গ্রেপ্তারি পরোয়ানা আছে, মৃত্যুদণ্ডের রায় আছে এবং একটি পৃথক দুর্নীতি মামলায় 21 বছরের কারাদণ্ড আছে। দেশে পা রাখার মুহূর্তেই তিনি আইন প্রয়োগকারী সংস্থার হাতে চলে যাবেন, এটা নিশ্চিত। দ্বিতীয় বাস্তবতা, তার বিচার হয়েছে তার অনুপস্থিতিতে, অর্থাৎ ইন অ্যাবসেন্সিয়া। বাংলাদেশের আইনে এই ধরনের রায়ের ক্ষেত্রে সাধারণত আসামির শারীরিক উপস্থিতি হলে তারপর তিনি পুনর্বিচার বা আপিলে করতে পারেন। পুনর্বিচার এটা তার জন্যে একটা, তাহলে শেখ হাসিনার জন্য দ্বিমুখী তলোয়ার এই ফিরে যাওয়াটা। একদিকে এটা তাকে আপিলের সুযোগ দেবে তার দণ্ড বিচার পুনর্বিচারের, আবার অন্যদিকে সেই আপিল প্রক্রিয়া তাকে দীর্ঘদিন কারাগারে রাখবে। আর প্রতিটি শুনানি হবে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু। তৃতীয় বাস্তবতা, মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে বাংলাদেশের বিচার ব্যবস্থায়
সাধারণত আপিল বিভাগে আপিল, রিভিউ পিটিশন, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন ইত্যাদি অনেকগুলো ধাপ থাকে। এই প্রক্রিয়া বছরের পর বছর সময় নিতে পারে। তাই ডিসেম্বরে ফেরা মানেই ডিসেম্বরে ফাঁসি, এমন সরলীকরণ আদৌ বাস্তবসম্মত নয়। বাস্তবে দীর্ঘ একটা আইনি লড়াই তার জন্য অপেক্ষা করছে, যেখানে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো চাপ দেবে হাসিনের সুবিচারের জন্য। তার বয়সের কারণে মানবিক আবেদন আসবে এবং রাজনৈতিক পরিস্থিতি সব কিছুই একটা ভূমিকা রাখবে। চতুর্থ বাস্তবতা তার ব্যক্তিগত সুরক্ষার প্রশ্ন। 2024 সালের অভ্যুত্থানে নিহতদের পরিবার এবং জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা রাজনৈতিক শক্তি, তাদের যারা সেই মৃত্যুর অভিযোগ যাদের পরিবারের বিরুদ্ধে হয়েছে, এখন তো দেখা যাচ্ছে এই অনেক মৃত্যুই হয়েছে যারা পুলিশের গুলিতে নয়, হাসিনা সরকারের যে নিরাপত্তা বাহিনী তাদের গুলিতে নয়, মৃত্যু হয়েছে বরং উল্টো দিকে ষড়যন্ত্রকারীদের গুলিতে। সুতরাং তাকে যে আজকে বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী যে হাওয়া, যেটা 2024 জুলাইতে ছিল, তার পরবর্তী সময় ছিল, সে হাওয়া অনেকটাই চলে গেছে, কেটে গেছে। সুতরাং সমঝোতা না থাকলে ঝুঁকি বাস্তব, কিন্তু সেটা খুব বেশি নয়। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে শূন্য বলবো না, কিন্তু সেটা শূন্যের কাছাকাছি। সেটা তাৎক্ষণিক ঘটনার কোনো প্রশ্ন নয়। এটা একটা দীর্ঘ রাজনৈতিকভাবে উত্তপ্ত আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। ইতিহাস কি শেখায়? এই ধরনের ঝুঁকি নিয়ে দেশে ফেরা রাজনীতির ইতিহাসে নতুন কিছু নয়। 2007 সালে পাকিস্তানের বেনজির ভুট্টো দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরেছিলেন, এটা জেনে যে তার জীবন সংশয়ে আছে। ফেরার কয়েক সপ্তাহের মধ্যে তিনি আত্মঘাতী হামলায় নিহত হন নির্বাচনী প্রচারে গিয়ে। সেই ঘটনা আমাদের শেখায় নির্বাসিত নেতার প্রত্যাবর্তনের ঝুঁকি কেবল বাংলাদেশ, পাকিস্তানের মতো দেশে এটা আদালত বা রাষ্ট্রের হাত থেকে আসে না, এটা অনেক সময় আসে গোপন ষড়যন্ত্রে প্রতিপক্ষদের কাছ থেকে। শেখ হাসিনার ক্ষেত্রেও এই দ্বিতীয় স্তরের ঝুঁকিটা উপেক্ষা করার মতো নয়, কিন্তু মনে রাখতে হবে এই সময়টা তাকে থাকতে হবে জেলখানায়। সুতরাং জুলাই আন্দোলনের যারা ভুক্তভোগী তাদের পরিবারগুলোর পক্ষ থেকে তার ওপরে কোনো রকম আক্রমণের সম্ভাবনা, তার বাস্তব সম্ভাবনাটা খুব কম। এরপরে যদিও বাংলাদেশে জেল হত্যার কথা একটা নতুন নয়, পুরনো, এবং এবারও জেলের ভেতরে অনেক হত্যা হয়েছে, কিন্তু শেখ হাসিনাকে হত্যা করার জেলখানার ভেতরে সেই ক্ষমতা বাংলাদেশের এই সরকারের কিংবা বর্তমান সরকারের বিরোধীদের কারোরই নেই। আর একটা তুলনা আসে, কিংবা সেনাবাহিনীর কারোরও নেই। আর একটা তুলনা আসে চিলির আউগুস্তো পিনোশেটের ক্ষেত্র থেকে। ক্ষমতা হারানোর পর তিনি বহু বছর আইনি লড়াই ও রাজনৈতিক দর কষাকষির মধ্য দিয়ে গিয়েছিলেন। চূড়ান্ত সাজা তার ক্ষেত্রে কখনো কার্যকর হয়নি, তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। 78 বছর বয়সী শেখ হাসিনার ক্ষেত্রেও বয়স একটা ফ্যাক্টর হবেই, যদি দীর্ঘ আইনি প্রক্রিয়াও চলতে থাকবে। তারেক রহমান সরকার বড়জোর কি করতে পারে? এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, তারেক রহমান সরকার শেখ হাসিনাকে নিয়ে ঠিক কি করবে? তারেক রহমান সরকারের সামনে দুটো পরস্পর বিরোধী চাপ কাজ করবে। একদিকে জুলাই আন্দোলনের প্রত্যক্ষ শক্তি এনসিপি, জামাত, তারা চাইছে তাৎক্ষণিক ও কঠোর বিচার, ফাঁসির রায় দ্রুত কার্যকর করা, কিন্তু দেশের আইন সেটা পারমিট করে না। নাহিদ ইসলামের অনেক কথা বলতেই পারেন, সেটা সরকারের উপরে চাপ তৈরি করতে পারে, কিন্তু মনে রাখতে হবে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে ব্যবহার করে শেখ হাসিনা দ্রুত ন্যায় বিচার প্রতিষ্ঠার
বার্তা দেবেন। তারেক রহমানের নিজের রাজনৈতিক হিসাব আলাদা হতেই পারে, তার সরকার এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের চাপে আছেন, অর্থনৈতিক পুনর্গঠনের প্রশ্ন আছে দেশের, এবং ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের প্রক্রিয়াও রয়েছে। ভারতের সঙ্গে সম্পর্কের প্রশ্নে সরাসরি প্রশ্ন করা হলে তারেক রহমান নিজেই বলেন বন্ধুত্ব পুনরুদ্ধার নির্ভর করবে এবং এতে ভারতেকেও ভূমিকা রাখতে হবে। এই সতর্ক ভাষা বলে দেয় শেখ হাসিনা ফিরে গেলে ভারতের সাথে ভারসাম্য বজায় রাখতে তারেক রহমানকে এগিয়ে আসতে হবে। সুতরাং শেখ হাসিনাকে দ্রুত ফাঁসি দিলে শেখ হাসিনা সেটা দিতে পারবেন না, কোনো আইনেই কোনো আন্তর্জাতিক নিয়মেই সেটা করতে পারবেন না, পরিস্থিতি সেটা নেই বাংলাদেশে। সুতরাং আওয়ামী লীগের সমর্থক ভিত্তি, তার নেটওয়ার্ক সব সংগঠিত করে আওয়ামী লীগ খুব ঘুরে দাঁড়াবে তাড়াতাড়ি। শেখ হাসিনা, আবার বলছি, শেখ হাসিনা দীর্ঘকাল তিনি জেলে থাকবেন ঠিকই, কিন্তু দীর্ঘকালের জন্য জেলে তিনি থাকবেন না। আর মৃত্যুদণ্ড অসম্ভব, ফাঁসি কাটে ঝোলানো এই ক্ষমতা বাংলাদেশের কারোর নেই। সবচেয়ে সম্ভাব্য পথ তাহলে কি? তারেক রহমান সরকার মধ্যবর্তী পথ বেছে নেবে, হাসিনাকে গ্রেপ্তার করে দ্রুত আদালতে হাজির করাবে, বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ আইনানুগ হিসেবে তুলে ধরার চেষ্টা হবে আন্তর্জাতিক মহলের সামনে, আন্তর্জাতিক চাপে। কিন্তু মৃত্যুদণ্ড দীর্ঘ আপিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে, কিছুই করতে পারবে না। সুতরাং সরকারকে অভ্যন্তরীণ চাপ সামলাবার এবং আন্তর্জাতিক ভাবমূর্তি রক্ষার দুই কাজে এগিয়ে যেতে হবে। এবং এর পরিণামটা কি হবে? খুব শিগগিরই আবার একটি নির্বাচন বাংলাদেশে আনতে হবে, 5 বছর পরে নয়, তার আগেই আরেকটি নির্বাচন আনতে হবে। কারণ শেখ হাসিনার পুনর্বিচার, সেই বিচারের রায় এবার কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে দিতে হবে। যে দ্রুততার সঙ্গে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, সেই তার থেকেও বেশি দ্রুততার সঙ্গে পুনর্বিচার করে তাকে আবার জেল থেকে ছেড়ে দিতে হবে। এবং এই সময়ে কিন্তু শেখ হাসিনার দল আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশে আবার নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে, এটা সমস্ত রাজনৈতিক যারা বিচার রাজনৈতিক ব্যাপারে যাদের অভিজ্ঞতা আছে তারাই একটাই মত। সুতরাং শেষ পর্যন্ত দাঁড়ালো শেখ হাসিনা ডিসেম্বরের আগেই ফিরবেন, এটা অনিবার্য। তাকে জেলে যেতে হবে, এটাও অনিবার্য, কিন্তু তার পুনর্বিচারের আপিল হবে এবং সেই বিচার বিশ্বের জনগণের সামনে দাঁড়িয়ে সেই বিচার হবে। অর্থাৎ চুরি করে যেমনভাবে ওই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যেভাবে তার বিচার করেছে, সেই বিচার এবার চলবে না। সামনের দিন বাংলাদেশের মুক্তির দিন এগিয়ে আসছে। এখনকার মতো এখানেই রাখছি, ধন্যবাদ।